স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইলিয়াস আলীর গুমের সঙ্গে দলের নেতারা জড়িত থাকতে পারেন বলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দিতে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের হাতে তুলে দেন। চিঠি হাতে পেয়েছেন বলে নিউজ 24-কে নিশ্চিত করেছেন মির্জা আব্বাস। আরো জানাচ্ছেন মারুফা রহমান। আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে? গেল শনিবার দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেয়া এই বক্তব্য ঘিরে তৈরি হয় নতুন মোড়। আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। মির্জা আব্বাসের এমন মন্তব্যে ইলিয়াস আলী ইস্যুতে 9 বছরের জনমতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে তার দল বিএনপি। এ পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান মির্জা আব্বাস। বক্তব্যের দায় গণমাধ্যমের উপরও চাপান। আমি জানি সরকার গুম করে নাই, মানে মিন্স কটাক্ষ করে বলেছি, তাহলে সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে। এ নিয়ে গেল কয়েকদিনে ইলিয়াস সমর্থক এবং দলের ভেতর তৈরি হয় গুমট পরিস্থিতি। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে চিঠি দেন। আপনারা যদি সে বাস্তবটাকে পেঁচিয়ে তুলে ধরেন, আমার তো কিছু করার নাই। চিঠিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসলে কি বলতে চেয়েছিলেন সে বিষয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপি নয়, হেফাজতে ইসলামের সাথে সরকারি সম্পৃক্ত বলে দাবি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব পাল্টায় দাবি করেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেরানীগঞ্জে ব্লক রেড করে আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। কিছু বলতে গেলে তারা বলে যে তোমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত আছে। হেফাজতের সঙ্গে সম্পৃক্ত তো আপনারা বসে প্রধানমন্ত্রীর বাসায় বসে মিটিং করে তাদের সঙ্গে চুক্তি করেছেন এবং প্রধানমন্ত্রীকে কওমি মাতা হিসেবে উপাধি দেওয়া হয়েছে। আমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত হলাম না আপনারা। 26 মার্চ সহিংসতা তাণ্ডব এবং পরবর্তীতে হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় দলের কেন্দ্রীয় নেতাদের ধরপাকড় অব্যাহত রয়েছে। আজও গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় নেতাকে। নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে আরও 4 জনকে। বিভিন্ন জেলায় দায়ের করা নাশকতার মামলাগুলো তদন্ত করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে আলোচিত চরিত্র মামুনুল ডিবিতে 7 দিনের রিমান্ডে রয়েছে। জিজ্ঞাসাবাদে দিচ্ছেন নতুন নতুন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। 26 মার্চ সংঘর্ষ, সহিংসতা ও মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের জের ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস এর নেতাকর্মীদের তাণ্ডব ও নাশকতার ঘটনায় আলোচিত চরিত্র হয়ে ওঠেন মামুনুল হক। গেল 18 এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে মোহাম্মদপুর থানার মামলায় রিমান্ডে ডিবিতে আছেন মামুনুল। সেখানে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, নাশকতার বিষয়ে মামুনুলের সাথে কার কার কথা হয়েছে, এছাড়া শাপলা চত্বরে বসে যাওয়ার পেছনে কারা ইন্ধন দিয়েছে ও টাকার উৎস সহ বেরিয়ে আসছে আরও তথ্য। একই কথাগুলো কিন্তু অন্য জায়গা থেকেও আসছে, অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদেও আসছে। 2013 যে হেফাজতের যে তাণ্ডব, এই তাণ্ডবে একটা বড় কনস্পিরেসি সরকারের বিরুদ্ধে তখন একটা বড় কনস্পিরেসি ছিল। সেই কনস্পিরেসিতে কারা কারা অংশগ্রহণ করেছে, কারা কারা ছিল তখনকার যে আপনার জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপারসনের সহ বিভিন্ন জেলায় হেফাজত ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের নাশকতার 23 মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। 15টা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 15টা মামলা আসছে। চিটাগাং, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ প্রত্যেক জেলাতে 2টা করে মামলা। তদন্ত সংশ্লিষ্ট ইউনিট তদন্ত করবে। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগরের সহ দফতর সম্পাদক
মাওলানা এহতেশামুল হক সাক্ষীকে বৃহস্পতিবার বিকালে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সম্প্রতি নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এলিট বাহিনীটি জানায় এ নিয়ে তারা গ্রেফতার করেছেন 12 জনকে। অভিযান অব্যাহত আছে। ওরা একটি স্পেশাল অ্যাপস ব্যবহার করছে। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে তারা এই গুজবটা ছড়িয়ে দিত। আমরা এই সকল গুজব বা এই সকল অ্যাপস যারা ব্যবহার করত এটা আমরা শনাক্ত করেছি। আমাদের মনিটরিং এ প্রায় শতাধিক অ্যাকাউন্ট রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে। বুধবার গ্রেফতার মাওলানা খুরশিদ আলম কাশেমি 5 দিনের এবং আতাউল্লাহ আমিন সহ আরো 3 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। লকডাউন তুলে নেওয়ার বিনিময়ে সহিংসতার অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের নিয়ে জেলে যেতে রাজি বলে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিবৃতি প্রচার করেন তিনি। বলেন, লকডাউনে মানুষ কষ্ট পাচ্ছে, অভিযুক্ত সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে তিনি জেলে যেতে প্রস্তুত, তবে তার বিনিময়ে লকডাউন তুলে নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে মাদ্রাসা ও হেফজখানা খুলে দেওয়ার দাবি করেন বাবুনগরী। করোনা মহামারী শিখিয়েছে বিশ্বে একা চলার কোনো সুযোগ নেই। জলবায়ু বিষয়ক ভার্চুয়াল সম্মেলন লিডার্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন ফান্ড নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রকৃতিকে বাঁচাতে মনোযোগ দিতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে। শালি জয় রিপোর্ট। বাড়ছে পৃথিবীর গড় তাপমাত্রা, বরফ গলে উচ্চতা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের, হচ্ছে জলোচ্ছ্বাস ও বন্যা, কোথাও কোথাও আবার দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী খরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রকৃতির আচরণ হয়ে উঠছে খামখেয়ালি, আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে দেশগুলো, তার তালিকায় বাংলাদেশের নাম ওপরের দিকে। এমন বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে বিশ্ব নেতাদের নিয়ে জলবায়ু বিষয়ক 2 দিনের এই সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফিরে আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তন বিষয়ে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় 4 দফা পরামর্শের কথা তুলে ধরেন তিনি। শেখ হাসিনা তাগিদ দেন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে ঐক্যবদ্ধ প্রয়াসের। Immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The developing nations should also focus on mitigation measures. জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির প্রভাব মোকাবেলায় বার্ষিক তহবিল গঠনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। Ensuring the annual target of $100 billion which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention to the vulnerable countries while pursuing loss and damage. Major economies, international financial institutions and private sectors should come forward for concessional climate financing. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোভিড-19 মহামারী স্মরণ করিয়ে দেয় বৈশ্বিক সংকট শুধুমাত্র সম্মিলিত দৃঢ় পদক্ষেপের মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে 2030 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্ধেক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের আয়োজিত 2 দিনের জলবায়ু বিষয়ক ভার্চুয়াল সম্মেলনের শুরুতে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন তিনি। জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে যুক্তরাষ্ট্র আবার সামনের সারিতে ফিরে আসার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকে। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের 40 দেশের প্রধান। এবার দেশে করোনা টিকার উৎপাদন হতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ, তবে উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না।
এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর চুক্তি অনুযায়ী ভারত থেকে সময়মতো টিকা পেতে জোর কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। যদিও ভারতীয় হাই কমিশনার তার দেশের টিকার সংকট তুলে ধরে বলেছেন বাংলাদেশকেও সরবরাহের চেষ্টা করছেন তারা। তবে বিকল্প উৎসের বিষয়ে বাংলাদেশে আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। লাকমিনা জেসমিন শোভার রিপোর্ট। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় প্রতি মাসে বাংলাদেশকে 50 লাখ টিকা সরবরাহের কথা ভারতের সেরাম ইনস্টিটিউটের, অথচ ফেব্রুয়ারির পর আর কোনো চালান আসেনি দেশে। সব মিলিয়ে 3 কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে এসেছে মাত্র 70 লাখ। ফলে এরই মধ্যে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা সবাই দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চুক্তি অনুযায়ী টিকা পেতে দিল্লির সাথে জোর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে দেশটির হাই কমিশনার নিজেদের সংকট তুলে ধরেন, পাশাপাশি বাংলাদেশকেও সরবরাহের প্রতিশ্রুতি দেন। They are all working on how best to manage within the availability of vaccines to manage supply. So we are doing our best. Let's see how much we can support. একদিকে সময়মতো ভারতের টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ঘাটতি পূরণে বিকল্প অনুসন্ধান। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভ্যাকসিন পেতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সর্বশেষ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। চুক্তি হলেই যে এটা একেবারে বেদবাক্য এমন না। হ্যাঁ, তারা দে উইল ট্রাই টু অনার ইট এবং দে হ্যাভ বিন ট্রাইং টু অনার ইট। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফোর্স জুরির কারণে সম্ভব না হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তারা কখনো বলে নাই যে দেবে না। দেশেই রাশিয়ার স্পুতনিক ভি টিকা উৎপাদনের সম্ভাব্যতা ও অগ্রগতির তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। উই হ্যাভ ডান ইট, আমরা এগুলো সব পৌঁছায় দিয়েছি। আমরা খুব ভাগ্যবান এবং আমরা আই শুড সে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা যে দুটো দেশকে অ্যাপ্রোচ করেছিলাম, এই চায়না এবং রাশিয়া, দুজনই আমাদের দিতে প্রস্তুত। যে কোনো মুহূর্তে আমরা তাদের থেকে আনতে পারি। এদিকে বিকল্প উৎস থেকে ভ্যাকসিন পেতে বাংলাদেশের আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মনে করছে ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটি। যখনই আমি একজন মানুষকে ফার্স্ট ডোজ দেই, কারণ সে তো ফিক্সড হয়ে যাচ্ছে, তার জন্য দ্বিতীয় ডোজ আমাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা যখন ভ্যাকসিনেশন শুরু করেছিলাম, আমরা কেউ এই কথাটা তুলেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের বোধহয় সাপ্লাই চেইনটা আনইন্টারাপ্টেড থাকবে। এই আস্থা বা আত্মবিশ্বাসটি রাখাটা ভুল হয়েছে, যেটা আজকে প্রমাণ হচ্ছে। বুধবার পর্যন্ত দেশে টিকা মজুদ ছিল 27,22,000-এর কিছু বেশি। প্রতিদিন গড়ে টিকা দেওয়া হচ্ছে 1.5 থেকে 2 লাখ। সে অনুযায়ী নতুন চালান না এলে প্রথম ডোজ পাওয়া অনেকে সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 98 জন মারা গেছেন এবং নতুন করে শনাক্ত হয়েছেন 4014 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা 7,36,074 জন এবং মোট মৃত্যু হল 10,781 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,266 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,42,449 জন। সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন শীর্ষক জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা বলেন। জাহিদ মালিক বলেন, হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে গেল কেন, দ্বিতীয় ঢেউ এলো কেন, বিষয়গুলো যদি চিহ্নিত না করা যায় তাহলে আবার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। ভাবে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা চাই যে করোনা থেকে আমরা রক্ষা পাই, স্বাভাবিক জীবনে ফিরে যাই। বৈশ্বিক করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে আরও 14,000-এর বেশি মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 8,81,000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়িয়ে গেল 14,47 লাখ, আর 30,75,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে ভারত। একদিনে 3,15,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানি হয়েছে 2,000-এর অধিক। একদিনে 71,000-এর বেশি আক্রান্ত ও 3,157 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে 65,000-এর বেশি
প্রাণহানি 8 শতাধিক। সর্বাত্মক লকডাউনের প্রভাব নেই রাজধানীর কোথাও। পুলিশের কঠোর অবস্থানের পরেও মানুষকে রাখা যাচ্ছে না ঘরবন্দি, নানা অজুহাতে বের হচ্ছেন বাইরে। বিশেষ করে কাজের সন্ধানে বের হওয়া মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না। রাজধানীর সর্বাত্মক লকডাউনের 9ম দিনের চিত্র জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। ঢিলেঢালা লকডাউনে বাস ছাড়া সড়কে চলছে সব পরিবহন। মোড়ে মোড়ে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিক্সা আর কিছু সময় পর পর হালকা যানজট হচ্ছে রাজধানীতে। রাস্তায় বের হওয়া বেশিরভাগ মানুষ বেসরকারি অফিসের কর্মজীবী। জীবন আর জীবিকার তাগিদে সব আতঙ্কের উৎকণ্ঠা মাড়িয়ে তাদের বের হতে হচ্ছে সড়কে। অনেকে আবার বিভিন্ন প্রোগ্রামকে সামনে রেখে বের হচ্ছেন। ঘরে যদি ঘর না থাকে তাতে বেরিয়ে থেকে এর লেগে তো মনে করেন বাইরে না। আর বই থেকে কি আর আপনার চাইলে কি করে দিছে? এবারের অবস্থা তো কিছুই দিল সরকারে, মানে না দেওয়ার কারণে তো আমরা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে গেছি। আজকের কথাই বলি, সকাল আজকে গাড়িতে কামাই করে গেলে আমার চুলা চলবে। আমার বাসায় একটা আছে যার কারণে আমরা ওইখানে যাচ্ছি, বুঝতে পারছেন? আরে মামা রে মামা, মানুষ নিছি সারাদিন একবার আইছি। মাস্ক ব্যবহার করা ঠিক আছে, কিন্তু গরম তো তাই জন্য মাস্কটা ব্যবহার করতে পারতেছি না। রাস্তায় অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণে আগের মতো নেই প্রশাসনের কড়াকড়ি। চেকপোস্টে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও তা ছিল রুটিন মাফিক। আমি ব্যক্তিগতভাবে মামলা দিয়েছি 4 জনকে। তারা সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি বা তাদের কাছে কোনো মুভমেন্ট পাস নেই, বা তারা গভর্নমেন্ট আমাদের যে 18টা ক্যাটাগরি করা হয়েছে সেই 18টা ক্যাটাগরির মধ্যে তারা পড়ে না। প্রধান সড়কগুলোতে পুলিশের অবস্থান থাকলেও গলিপথে চলছে স্বাভাবিক অবস্থায়। কোথাও আবার নেই কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার চিত্র। দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়া সর্বাত্মক লকডাউন চলবে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান জানান, বৃহস্পতিবার 5 দেশে 23টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত 71টি ফ্লাইটে 14,647 জন ঢাকা ছেড়েছেন। আর এখন পর্যন্ত 66টি ফ্লাইটে 5টি দেশ থেকে 14,000 যাত্রী এসেছে, যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার অভ্যন্তরীণ 6টি রুটে নভো এয়ারের 11টি এবং ইউএস বাংলার 10টি ফ্লাইট চলাচল করছে। আজকে আমাদের 23টা ডিপার্চার ফ্লাইটের শিডিউল রয়েছে এবং 23টা অ্যারাইভাল ফ্লাইটের শিডিউল রয়েছে। এই ফ্লাইটগুলির মধ্যে অলরেডি 9টা ফ্লাইট ডিপার্চার করে গেছে এবং 13টি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করেছে এবং এ পর্যন্ত রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 550 মতো যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে এবং তার মধ্যে 477 জন যাত্রী আইকিউতে পাঠানো হয়েছে এবং বাকি যাত্রীরা আইকিউ পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। লকডাউনে ক্ষতিগ্রস্ত দেশের 2.5 কোটি স্বল্প আয়ের মানুষের জন্য 1 মাসের খাদ্য সহায়তার প্যাকেজ হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। আর এই দাবি না মানলে রোজার মাস থেকেই আন্দোলন করার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আর মানুষের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দেয়াকে প্রতারণা বললেন বিশিষ্ট নাগরিকরা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গরিব মানুষের রোগ হলে খিদার জ্বালা, আর কিছুই না। গাড়িতে কামাই করে গেলে আমার চুলা জ্বলবে। 1 মুঠ চাউলও ঘরে নাই। 8টার সময় বাড়াইছি, এই যে 50 টাকা ভাড়া মারছি। লকডাউন শুরু হওয়ার পর থেকে এমন নীরব কান্না নিম্ন আয়ের পরিবারগুলোতে। দিনে দিনে সেই সংকট আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার শহীদ মিনারের বিশিষ্ট নাগরিকদের ব্যানারে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা শীর্ষক এক সমাবেশে জানানো হয়, দেশের স্বল্প আয়ের মানুষের সংখ্যা 2.5 কোটি, যারা লকডাউনে কাজ হারিয়ে আরও নিঃস্ব হয়ে পড়েছেন। অনুষ্ঠানে গণসংহতির প্রধান সমন্বয়ক জুনেদ সাকি নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন দেওয়ার সমালোচনা করেন। আর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া প্রস্তাব দেন দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার। 5,23,000 কোটি টাকার বাজেট থেকে 35,000 কোটি টাকা নেওয়া খুব বেশি না। এটা মানুষের জান বাঁচানোর জন্য। বাংলাদেশের মতো দেশে সংক্রমণ ঠেকানোর জন্য যদি কেউ লকডাউনের মতো জায়গায় যায়, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে মানুষের ঘরে খাদ্য পৌঁছানো। সেটা না করে লকডাউনের ঘোষণা দেওয়া একটা প্রতারণা। করোনা পরিস্থিতি নিয়ে সরকার আন্তরিক নয় এমন অভিযোগ করে একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার একদিকে লকডাউন দিচ্ছে, অন্যদিকে খাবার না পেয়ে মানুষ রাস্তায় নামছে। আর গণস্বাস্থ্য ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। 1 বিলিয়ন
ডলার আমাদের যে রিক্সাওয়ালা শ্রমিক দরিদ্র যে 2.5 কোটি পরিবারের কথা বলা হয়েছে তাদেরকে খাদ্য দেন, তা না হলে প্রস্তুত থাকেন এই রমজানের মাস থেকেই শুরু হবে বিদ্রোহ। লকডাউন করে বেড়ান, আছে নাকি লকডাউন কোথাও? 35,000 কোটি টাকা তোক বরাদ্দ এখন বলেন। বক্তারা রমজান মাসে বাঁশখালীতে শ্রমিক হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সরকারের অপকর্মের বিরুদ্ধে আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24, রাত 10টার সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে হেফাজত নেতাদের গ্রেপ্তারের পর ফেসবুকে বিভিন্ন ভুয়া ছবি ও উস্কানিমূলক পোস্ট দেয় তাদের বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন। সম্প্রতি ধর্মীয় অনুভূতি ব্যবহার করে উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছে একটি গ্রুপ। পুরনো ছবি বা ভিডিওকে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক ছবি হিসেবে। সম্প্রতি হেফাজতের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে এমন কৌশল, যা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বলছে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করছে তারা। জড়িতদের নিয়ে আসা হচ্ছে আইনের আওতায়। ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, হ্যাঁ, আমাদের তো টাইম টু টাইম এদের বিরুদ্ধে তো আমরা মনিটরিং করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। যারা উস্কানি দেয় এবং যারা উস্কানি দেয় প্লাস হলো যারা প্রত্যক্ষভাবে দেশের আইন বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় দেশের প্রচলিত আইন অনুযায়ী। গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারের দায়ে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে সংস্থাটির মুখপাত্র। যারা এই সকল সাইট ব্যবহার করে বা এই সকল লিঙ্ক ব্যবহার করো অথবা এই সকল ফেসবুক আইডি ব্যবহার করে এদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং আমরা তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। নিয়মিত যারা গুজব ছড়ানোর কাজে নিয়োজিত তাদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা। ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। সেজন্য আমরা যেটা করি গুজব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঢাকায় আনা হয়েছে দেশের প্রথম মেট্রো রেল MRT-6 এর প্রথম সেটের 6টি বগি। আজ 2টি বগি ডিপোতে নেওয়া হয়েছে, বাকি 4টি বগি ডিপোতে নেওয়া হবে আগামীকাল। এরপর বগিগুলো বিভিন্ন পরীক্ষার পর পরীক্ষামূলক যাত্রার দিনক্ষণ ঠিক হবে। বৃহস্পতিবার সকালে বগিগুলো দিয়াবাড়ির ডিপোতে নেওয়ার সময় এমন তথ্য জানায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 20.1 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম মেট্রো রেল MRT-6 পথের প্রথম সেটের এসব বগি। বুধবার বগিগুলো নদীপথে মেট্রো রেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন ঘাটে এসে পৌঁছায়। বৃহস্পতিবার কঠোর সতর্কতায় 2টি বগি দিয়াবাড়ির ডিপোতে নেওয়া হয়। বাকি 4টি বগি ডিপোতে নেওয়া হবে শুক্রবার। এরপর বগিগুলোর পরীক্ষামূলক যাত্রার জন্য 19 ধরনের পরীক্ষা করা হবে। যখন কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে এবং টেস্টের জন্য। এদিকে বৃহস্পতিবার সকালে অনলাইনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে 61 ভাগ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি 83%। প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49 ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52 ভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত MRT-6 এর দৈর্ঘ্য আরও 1.16 কিলোমিটার বাড়ানো হবে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন MRT-6 এর বগি আনার কাজের অগ্রগতি 40.98%। এর মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় সেট আগামী জুনে এবং তৃতীয় এবং চতুর্থ সেট আগস্টে এবং পঞ্চম সেট সেপ্টেম্বরে আসবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।
এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৪৫% বিতরণ করবে নগদ। কোভিডে কাজ হারানো ৩৩,৩৯,০০০ দরিদ্র পরিবার ২,৫০০ টাকা করে সহায়তা পাবেন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৩,৩৯,০০০ পরিবারকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবচেয়ে বড় অংশ ১৪,৯৭,০০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ করবে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। রমজানে পরিবার, বন্ধু, প্রিয়জনের সঙ্গে একসাথে সময় কাটানোর গুরুত্ব তুলে ধরে নতুন সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে কোকাকোলা বাংলাদেশ। রমজান মাস উপলক্ষে কোকাকোলার এই ক্যাম্পেইনে থাকছে কোকাকোলার সব PET বড় বোতলে উৎসবসূচক বিশেষ লেভেল উন্মোচন এবং রমজানের মাহাত্ম্য তুলে ধরে থিমেটিক ভিডিও চিত্র তৈরি। পুরো রমজান জুড়ে ঢাকা মেট্রো অঞ্চলের ভোক্তারা প্রতিটি 2.5 লিটার কোকাকোলা ও স্প্রাইটের সঙ্গে নিশ্চিতভাবে 400 ml বেশি পাচ্ছেন। আর গ্রামাঞ্চলে 2.5 লিটারের কোকাকোলা স্প্রাইটের বোতলের সঙ্গে বাড়তি হিসেবে থাকছে 250 ml। নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের কোয়েটা শহরে সেরেনা নামে এক বিলাসবহুল হোটেলে বুধবার রাতে বোমা বিস্ফোরণে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হোটেলটির গাড়ি পার্কিংয়ের জায়গায় এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে ঘটনাস্থলে ছিলেন না তিনি। বুধবার রাতে বিস্ফোরণের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলে দেখা যায় হোটেলের গাড়ি পার্কিংয়ের জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরক ভর্তি গাড়ির মাধ্যমেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 6ষ্ঠ দফা ভোট গ্রহণ শেষ হলো। এবারের দফাতেও বাংলার বিভিন্ন প্রান্তে ঘটেছে সংঘর্ষের ঘটনা। কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে গুলি এবং বোমা হামলার অভিযোগ। এবারের 4 জেলা তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত থাকায় 6ষ্ঠ দফার ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ দফার ভোট গ্রহণের মধ্যে 223টি আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। এদিকে আবারও ভোট প্রচারণা চালাতে শুক্রবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছি নিউজ 24 রাত 10টার সংবাদ। জানাবো খেলার খবর। 4 উইকেটে 474 রান নিয়ে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দেশের বাইরে প্রথম সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক মমিনুল হক। 150 রানের ইনিংস খেলেছে নাজমুল হোসেন শান্ত। মুশফিকের ব্যাটেও আছে অর্ধশতকের হাতছানি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্ট। বৃষ্টি আর আলোক স্বল্পতায় শেষ হয়েছে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। স্কোরবোর্ডে চোখ বুলালে কেবলই টাইগার ব্যাটসম্যানদের রানের ছড়াছড়ি। বলতে গেলে দ্বিতীয় দিন শেষে 4 উইকেটে 474 রান ক্রিকেট ভক্তদের মন ভরাতে বাধ্য। তবে ক্রিকেট বোদ্ধারা দেখছেন মুদ্রার অন্য পিঠ। 5 দিনের ম্যাচে 2 দিন শেষ, এখনো ইনিংস ঘোষণার মতো অবস্থানে যেতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন 390 বল মোকাবেলা করে মাত্র 172 রান করতে পেরেছে টাইগাররা। রান রেট আড়াইয়ের কিছু বেশি। তাছাড়াও মেডেন সেঞ্চুরিকে ডাবলে পরিণত করার সুযোগ পেয়েও নিরাশ হয়েছেন শান্ত। তৃতীয় সেশনে লিটন মুশফিক যাও চেষ্টা শুরু করেছিলেন রান বাড়ানোর, তাও সম্ভব হয়নি ক্যান্ডির বেরসিক আবহাওয়ায়। আলোক স্বল্পতায় নষ্ট হয়েছে 25 ওভারের খেলা।
রানের মন্থর গতি বাদ দিলে দিনের বাকি সময় যে 4 জন ব্যাট করেছেন সবাই আলো ছড়িয়েছেন ইন্ডিভিজুয়ালি। তৃতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 242 রানের জুটি করেছেন শান্ত মমিনুল। যে কোনো পজিশন হিসাব করলে টেস্টে বাংলাদেশের পঞ্চম সেরা পার্টনারশিপ এটা। টেস্ট অভিষেকের 8 বছর পর দেশের বাইরে প্রথম সেঞ্চুরি নিঃসন্দেহে ক্যাপ্টেন মমিনুলের জন্য স্পেশাল ওয়ান। মুশফিকও আছেন অর্ধশতকের পথে। খেলা দ্রুত শেষ হওয়ায় টেস্টের বাকি 3 দিন 15 মিনিট আগেই খেলা শুরু হবে পারলে কেল্লেতে। আপাতত টাইগারদের প্রথম লক্ষ্য নিরাপদ স্কোর গড়ে ইনিংস ঘোষণা। পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।